সেলসম্যান থেকে সেলস লিডার হওয়ার মূল চাবিকাঠি কি? ইন্ডাস্ট্রিতে টপ পজিশনে থাকার রহস্য কি? দেশীয় সিরামিক কিভাবে আজ ৮৫% বাজার দখল করল? আজ আমাদের পর্বের গেস্ট মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, হেড অফ সেলস, DBL Ceramics. Let's talk about the possibilities. বাংলাদেশের সবচেয়ে যদি গ্রোয়িং সেক্টর ওয়ান অফ দ্য বিল্ডিং ম্যাটেরিয়ালসে সেটা সিরামিক্স ইন্ডাস্ট্রি। অ্যাজ এ সেলসম্যান থেকে এখন সেলস লিডার, কি গুণগুলো থাকতে হবে বলে আপনি মনে করেন? লিসনিং পাওয়ার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই অ্যাসেট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, হেড অফ সেলস, DBL সিরামিক। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আপনার সমস্ত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই, এবং আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। না, আমার কাছে আসলে এটা গ্রেটফুল, কারণ আপনি আমাদের ইন্ডাস্ট্রির লোক, অনেক ব্যস্ততার মাঝেও আপনি এখানে এসেছেন, আপনাকে পেয়েছি। আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকে। ইনশাল্লাহ। প্রথমেই ভাইয়া জানতে চাই যে আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা সম্পর্কে। ওকে, ধন্যবাদ। আমার অ্যাকচুয়ালি পড়াশোনাটা, স্কুল লাইফটা কেটেছে মফস্বলে। আমার জন্ম মানিকগঞ্জ জেলায়, তো আমার স্কুলিংটা মানিকগঞ্জের থানা সদর, যেটা সাটুরিয়া মডেল পাইলট হাই স্কুল থেকে আমি পড়াশোনা করি। তারপরে যেটা আমার ইচ্ছে ছিল, আমি বাংলাদেশের সেরা একটা কলেজে পড়ার ইচ্ছে আমার ছিল সবসময়। তো ওই হিসেবে আমি ঢাকা কলেজে চান্স পাই এবং ঢাকা কলেজে ভর্তি হই। দেন ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে পড়েছি, BBA করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। এবং ফাইনালি আমার আরও ইচ্ছে ছিল যে, আমার সবসময় একটা স্বপ্ন ছিল যদি আমি IBA-তে পড়তে পারি। তো IBA থেকে আমি একটা প্রফেশনাল কোর্স কমপ্লিট করেছি, ACBA, অ্যাডভান্স সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো এটা আমার অ্যাকচুয়ালি যদি বলেন পড়াশোনা বা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এভাবেই। কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে এখন যে প্রফেশনে আছেন হেড অফ সেলস হিসাবে DBL সিরামিকে, সো এই ট্র্যাকে আসার আসলে গল্পটা কি? অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল আমি ক্রিয়েটিভ কাজ করব। তো যে কারণে আমি ছোটোবেলা থেকে লেখালেখির সাথে ইনভলভ ছিলাম। আমি স্কুল লাইফ থেকে কবিতা লিখতাম, গল্প লিখতাম। আর আমার একটা ছিল যে মানুষের গল্প শুনতে, নতুন নতুন জায়গায় যেতে, মানুষের নতুন নতুন কিছু আবিষ্কার করতে এবং এটা মানুষকে জানাতে, এই জিনিসটা আমি খুব লাভ করতাম। তো এই কারণেই কিন্তু আমার শুরুতে ইউনিভার্সিটিতে, যখন আমি ঢাকা ইউনিভার্সিটি আসি, থার্ড ইয়ারে আমি অ্যাক্টিভলি নিউজ পেপার, ওই সময় সবচেয়ে পপুলার নিউজ পেপার আপনি জানেন, ভোরের কাগজ এবং প্রথম আলোতে আমি রেগুলারলি কন্ট্রিবিউটিং রিপোর্টার হিসেবে কাজ করতাম। ওই সময় সাপ্তাহিক 2000-এ কাজ করতাম, মানব কণ্ঠে কাজ করতাম। সো তখন একটা সময় গিয়ে কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি সাংবাদিকতা, তাহলে আপনি সাংবাদিক ব্যাকগ্রাউন্ডে অনেকটা বলতে পারেন যে আমার ইচ্ছে ছিল আসলে, যেহেতু আমি ক্রিয়েটিভ কাজ করি এবং আমার নতুন নতুন গল্প বলতে, মানুষের সাথে মিশতে ভালো লাগে। তো ওই ইচ্ছে থেকে আসলে আমার একটা সময় ছিল যে আমি স্বপ্ন দেখতাম আসলে পড়াশোনা শেষে সাংবাদিকতা করি। কিন্তু যখন ইউনিভার্সিটি আমি শেষ করলাম, তখন আমি ভাবলাম যে যদি আমি কর্পোরেট লাইফে যাই, ক্রিয়েটিভ কাজ করার স্কোপটা কোথায় আছে। দেন আই ফাউন্ড যে আমি যদি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করি, আমার মনে হয় যে আমার যে ক্রিয়েটিভ সত্তা বা ক্রিয়েটিভ মাইন্ড, সেটাকে আমি ভালোভাবে কাজে লাগাতে পারবো। তো ওই চিন্তা থেকে আমি ইউনিভার্সিটিতে আমি অনেক সুযোগ পেয়েছি ভালো ভালো অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করার, ইনক্লুডিং MNC ব্যাংক, যেটা ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সেখানে আমি সুযোগ পাই। কিন্তু আমি ফাইনালি ইউনিট্রেন্ড, আপনি হয়তো নাম শুনে থাকবেন, ইউনিট্রেন্ডে আমি ইন্টার্নশিপ করি এবং ওখানে আমার আসলে অ্যাডভার্টাইজিংয়ে কাজ করা শুরু। তো এইটা করতে গিয়ে যেটা দেখলাম, অ্যাডভার্টাইজিংয়ের কাজ আসলে শুধুমাত্র বেসিক্যালি যদি বলে, এটা একটা গল্প বলতে পারা, যে মানুষের মনস্তত্ত্ব নিয়ে কাজ করা এবং মানুষের নিডটা জানা বোঝা, এবং সেইটা অ্যাকচুয়ালি যদি আমি এটার গল্পটা শেষ করতে যাই, সেটা আসলে সেলস।
তো ওইটা থেকে আমার মনে হলো যে আমি যদি সেলসে যাই এবং আমি যদি আমার ক্রিয়েটিভ মাইন্ড এবং আমি আমার যদি ক্যারিয়ারটাকে বিল্ড করতে চাই যেখানে আমি ক্রিয়েটিভ কাজও করতে পারবো, পাশাপাশি হচ্ছে যে আমার যে বিজনেসের যে আমার ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়েছি, তো সেইটাকেও আমি টুইস্ট করে হয়তো আমার ক্যারিয়ারটাকে আগাতে পারবো। দেন আসলে আই মুভ টু সেলস। মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন, সাংবাদিক হওয়ার ইচ্ছে ছিল, সেইখানে আমি বলবো যে সাহিত্য নিয়ে কাজ করেছেন। সো মার্কেটিং, সাহিত্য নিয়ে কাজ করা, সাংবাদিক না হওয়া, একদম ডিরেক্ট সেলসে চলে আসা, এর পিছনের গল্প কি? ডিরেক্ট এইটার পিছনে একটা, হ্যাঁ অবশ্যই এটার পিছনে একটা গল্প আছে, ইন্টারেস্টিং গল্প। আমি অ্যাকচুয়ালি যখন ইউনিটেন থেকে ডিরেক্ট কর্পোরেটে জয়েন করার জন্য ওই সময় আমি একটা সার্কুলার দেখি যে ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাসেট ডেভেলপমেন্টস, ওই সময় সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি। তো অ্যাসেট ডেভেলপমেন্টসে আমি যখন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে করি, অ্যাসেট ডেভেলপমেন্টসের যিনি ওনার, আপনি হয়তো ওনাকে সবাই চেনে বাংলাদেশে, সেলিম এ খান, হি ইজ এ ডাইনামিক লিডার। তো উনি আমাকে পার্টিকুলারলি চুজ করেন যে আল বি বেটার ফিট ফর সেলস। দেন অ্যাকচুয়ালি ওই সময় থেকে আসলে সেলসে চলে আসা আর কি ওনার মাধ্যমে। মানে অ্যাসেট ডেভেলপমেন্টে যখন ঢুকলেন, সেটার থেকেই কি আসলে সিরামিক্সের লাইনে আসা, নাকি এরপরেও আরও কিছু স্টেপ? আরও ইন্টারেস্টিং, আমি সবসময় আমার লাইফে চেষ্টা করেছি যে আমি যে ইন্ডাস্ট্রিতেই কাজ করি যেন ওই ইন্ডাস্ট্রির সেরা অর্গানাইজেশনের সাথে কাজ করি। তো ওই থেকে আমার ইউনিভার্সিটি থাকতেই আমার একটা ড্রিম ছিল বাংলাদেশে। একসময় আমি একটা কেস স্টাডি থেকে জানতে পারি যে বাংলাদেশে লাফার্জ সিমেন্ট, যেটা গ্লোবালি ফ্রেঞ্চ মাল্টিন্যাশনাল, গ্লোবালি লিডার, ওরা বাংলাদেশে কাজ করে। তো আমার তখন থেকে একটা ড্রিম তৈরি হয় যে কখনো যদি সুযোগ পাই ডেফিনেটলি আমি লাফার্জে কাজ করব। তো অ্যাসেট থেকে অ্যাকচুয়ালি আই মুভ টু লাফার্জ শর্মা সিমেন্ট। তো ওখানে আমার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করি আমি। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে তখন লাফার্জ থেকে, লাফার্জ এবং হোলসিম, আপনি জানেন গ্লোবালি আরেকটা এটা মার্চ করে, যখন আমি দুটো কোম্পানিতেই কাজ করেছি। লাফার্জ হোলসিম থেকে আমি মুভ করি আবার আরেকটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা হচ্ছে সিমেক্স। সিমেক্সের এটা মেক্সিকান মাল্টিন্যাশনাল, এটা হচ্ছে গ্লোবালি নাম্বার 5। তো আমি ওই কোম্পানিতে যাই এবং ফরচুনেটলি ওর আনফরচুনেটলি সিমেক্স হচ্ছে বাংলাদেশে ডাইভেস্ট করে এবং এটা কিনে নেয় আরেকটা কোম্পানি, এটা থাইল্যান্ড ওন একটা মাল্টিন্যাশনাল, সায়াম সিডি সিমেন্ট। সো আমি বেসিক্যালি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে অল টুগেদার অলমোস্ট 17 ইয়ার্স কাজ করেছি। সো এই 17 ইয়ার্সের জার্নির পর যখন এখন সিরামিক্সের মতো একটা কোম্পানির সেলস হেড হিসেবে কাজ করছেন, সো এই জার্নিতে এই সেলসের পার্টটা কিভাবে দেখছেন, বা এই সফলতার পিছনে আপনি কি মনে করছেন যে আসলে সেলস হলে এই ডাইনামিক গুণগুলো থাকতে হবে? ওকে, আমি অ্যাকচুয়ালি যেখানেই কাজ করেছি, ইভেন আমার যে ক্রিয়েটিভ কাজটা শুরুতে করেছি বা আমি পরবর্তীতে আমি রিয়েল এস্টেটে কাজ করেছি, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, প্রত্যেকটা জায়গা থেকেই আমি নতুন নতুন কিছু শিখেছি, যেটা আমার হয়তো লিডারশিপে বা আমার পরবর্তী আমাকে এই জায়গাটাতে আসতে হেল্প করেছে। তো সেখানে আমি বলবো সেলসে সফল হওয়ার সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি মনে করি আমার ক্ষেত্রে কাজ করেছে, যে আমি সবসময় বিলিভ করি যে আই উইল বি দ্য বেস্ট ইন ক্লাস। সো আমি সবসময় চেষ্টা করতাম আমার সেরাটা দিয়ে কাজ করতে এবং ডেডিকেটেডলি কাজ করতে, এবং আমি সবসময় ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে পছন্দ করি। সো আমি মনে করি যে কোনো সেলসে কেউ যদি কাজ করতে চায়, সে যদি ডিসিপ্লিন ওয়েতে লেগে থেকে এবং অনেস্টলি কাজ করে, ইফোর্ট দেয়, ডেফিনেটলি কোনো না কোনো দিন সে সফল হবে। বাট আমি মনে করি যে সেলসে আমার আরেকটা বড় গুণ আমি মনে করি যেটা হচ্ছে মানুষের সাথে সহজে যোগাযোগ এবং রিলেশনশিপ করার যে ক্ষমতাটা, সেটাই আমি মনে করি আমাকে অনেক সেলসে হেল্প করেছে। ভাই আসলে সেলসে তো আপনার অনেক দিনের জার্নি, সো অ্যাজ এ সেলসম্যান থেকে এখন সেলস লিডার, সো এইখানে কি গুণগুলো থাকতে হবে বলে আপনি মনে করেন? লিসনিং পাওয়ার। কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা টিম বা কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা বিজনেস হেড হিসেবে কাজ করবেন, সেলস হেড হিসেবে কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে যে সমস্যাগুলো আছে বা টিমের যে লক্ষ্য এবং টার্গেট বা স্ট্র্যাটেজি কিন্তু সবাই করতে পারে, কিন্তু একজন লিডারের ওই
কোয়ালিটিস আমি মনে করি সবচেয়ে বেশি থাকা দরকার, যেটা হচ্ছে সে টিমটাকে মোটিভেট করতে পারে, অনুপ্রাণিত করতে পারে, এবং যে টার্গেট বা স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা একযোগে কাজ করে ওটা থেকে একটা বেটার রেজাল্ট বের করে নিয়ে আসা। তো আমি আমার সেলস লিডারশিপ কোয়ালিটির ক্ষেত্রে যেটা আমি সবসময় দেখেছি যে আমি সবসময় যখনই যে কোনো স্কোপ পেয়েছি আমি ওখানে একটা বড় টিম লিডার হিসেবে রোল প্লে করেছি। আমি যে কোনো ইভেন আমি যখন এক্সিকিউটিভ ছিলাম তখনও আমাকে হয়তো আমার যে সিনিয়র বস ছিলেন আমার চেয়ে সিনিয়র কাউকে না দিয়ে আমাকে উনি পিক করতেন ওই ইভেন্টটা কোঅর্ডিনেট করার জন্য। তো ওইগুলো থেকে কিন্তু আমি আস্তে আস্তে আমার মধ্যে আরও লিডারশিপ যে প্র্যাকটিসটা সেটা হয়েছে যে আমি টিমটাকে লিড করার জন্য যে কোয়ালিটিটা দরকার, যেটা আমি আগেই বললাম যে টিমকে নিয়ে তাদেরকে লিসেন করা, তাদের প্রবলেমগুলো শোনা এবং তাদেরকে ভালোভাবে বুঝে তাদেরকে একটা গুড সলিউশন দেওয়া, যেটা বেসিক্যালি ওই সলিউশনের মাধ্যমে অ্যাকচুয়ালি একটা বেটার রেজাল্ট নিয়ে আসা। এই জন্য আমি মনে করি মানুষকে বোঝা এবং টিমকে বোঝার ক্ষমতাটা একজন গুড টিম লিডারের থাকা উচিত, যেটা আই বিলিভ যে আমার মধ্যে অনেকটা আছে। এখন তো আসলে আমাদের ট্রেন্ডটা চলে গেছে এআই এর দিকে, প্রযুক্তি নির্ভর হয়ে গেছে আমরা। সো প্রযুক্তি নির্ভরতার এই যুগে আপনার কাছে কি মনে হয় যে এটার পাশাপাশি একটা সেলসম্যানের মানবিক দিকটাও এস্টাবলিশ করা প্রয়োজন, বা এই প্রযুক্তির এআইটা আমাদের কোনো হ্যাম্পার করছে কিনা আমাদের এই সেলসের ক্ষেত্রে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি মনে করি যে দেখেন, প্রযুক্তি কিন্তু চেঞ্জেবল, প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি আমরা অ্যাডপ্ট করছি আমাদের কাজের ক্ষেত্রে। বেসিক্যালি প্রযুক্তি আমাদের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে, বাট আইডিয়ালি যদি আপনি মানবিক দিক ছাড়া আসলে কিন্তু ওই কাজটা করতে পারবেন। প্রযুক্তি আমাদের কি করছে, ইনফরমেশন দিচ্ছে, বাট মানুষ কিন্তু ওই ইনফরমেশন নিয়ে কাজ করছে। তো এখানে মানুষের সাথে সম্পর্ক, মানুষের সাথে যে ইমোশন এবং এইগুলো থাকলে অ্যাকচুয়ালি, এবং এগুলো কখনো আই বিলিভ যে এইটা সবসময় একই রকম থাকবে। প্রযুক্তির কারণে এই জিনিসটা আসলে কখনোই এমন হবে না যে প্রযুক্তির কারণে আমরা মানবিক দিক ছাড়াই শুধু প্রযুক্তি নিয়েই সামনে আগাতে পারবো। ডেফিনেটলি যারা এই দুইটাকে কম্বাইন করতে পারবে, টুইস্ট করতে পারবে ভালো মত, তারা আরও বেটার কাজ করতে পারবে। আমাদের দেশে আসলে ভাইয়া অনেক ধরনের শিল্প আছে, আমরা অনেক কিছু নিয়ে আসলে ব্রডলি অনেক আলোচনা হয়, কিন্তু আপনি যেই ট্রেডটাতে আছেন এটার নিয়ে আমার মনে হয় সবারই খুব কম ধারণা, ওই রকম কোনো ধারণা নেই। তো আপনি যদি একটু বলেন আমাদের দেশের আসলে এই সিরামিক ইন্ডাস্ট্রির এই শিল্পটার বর্তমান অবস্থা এবং ফিউচারটা আপনি কিভাবে দেখছেন? যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে আসি, আমি একটা খুব ওয়েল এস্টাবলিশড একটা ইন্ডাস্ট্রিতে আসি। আপনি জানেন যে কেউ যদি ক্যারিয়ার হিসেবে চিন্তা করে নতুন কোনো ইন্ডাস্ট্রিতে যেতে চায়, তাকে কিন্তু একটা নতুন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক রিসার্চ করে তারপরে আসা উচিত। আমি যেটা করেছি, আই ডিড দ্য সেম থিং। যখন আমি ডিসাইড করি যে আমি সিরামিক্স ইন্ডাস্ট্রিতে যাব, সিমেন্ট ইন্ডাস্ট্রি একটা ওয়েল এস্টাবলিশ বাংলাদেশে, আপনি জানেন অনেক বড় বড় মাল্টি ন্যাশনাল কাজ করে, এবং আমি ওয়ার্ল্ডের সব বড় মাল্টি ন্যাশনালে কাজ করেছি। তা আমি যেটা দেখলাম, বাংলাদেশে সবচেয়ে যদি গ্রোয়িং সেক্টর ওয়ান অফ দ্য বিল্ডিং ম্যাটেরিয়ালসে, সেটা সিরামিক্স ইন্ডাস্ট্রি। এবং বাংলাদেশের আপনি যদি মফস্বল বা আরবান সেমি আরবান এরিয়াতে তাকান, দেখবেন যে মানুষের লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হয়েছে। এখন শুধু মানুষ বাড়ি ঘর করতে চায় না, ঘরটাকে অনেক সুন্দর করতে চায়। সো সিরামিক্স ইন্ডাস্ট্রির জন্য এটাই একটা বড় বার্তা, এটা একটা বড় সম্ভাবনা যে বাংলাদেশে অনেক দিন ধরে এই প্রোডাক্টটার ডিমান্ড আসবে, এবং এই ডিমান্ড ডে বাই ডে বাড়ছে। বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের গ্লোবাল স্ট্যান্ডার্ডের টাইলস এবং সিরামিক্স প্রোডাক্ট তৈরি করছে, যার ফলে আপনি শুনে অবাক হবেন যে আজ থেকে যদি 15 বা 20 বছর আগে বলি, আমরা ফুললি ডিপেন্ডেন্ট ছিলাম ইম্পোর্টেড টাইলস বা সিরামিক্সের উপর। এখন ডোমেস্টিক যে কোম্পানিগুলো আছে 85% মিট করছে ডোমেস্টিক ডিমান্ড, অনলি 15% হচ্ছে আমরা ইম্পোর্ট করছি। সো বাংলাদেশি কোম্পানিগুলো যদি এই যে ডিজাইন, কোয়ালিটি এবং ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি করে, যেটা বাংলাদেশে তো সম্ভাবনা আছে, অপার সম্ভাবনা, পাশাপাশি এক্সপোর্ট করারও বড় একটা সুযোগ আছে। সো সেই দিক থেকে আমি বলবো যে সিরামিক্স ইন্ডাস্ট্রি পাশাপাশি বাংলাদেশ, আপনি জানেন যে যেভাবে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আগাচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বাংলাদেশ সরকারও করছে, তো ওই দিক থেকে ওই ইন্ডাস্ট্রি অনেক গ্রো করছে। পাশাপাশি আমি যেটা বললাম, আমাদের
ব্যক্তিগত জীবনেও টাইলসটা কিন্তু এখন একটা লাইফস্টাইল প্রোডাক্ট হিসেবে দাঁড়িয়েছে। তো ওই হিসেবে আমি বলবো যে সিরামিক্স ইন্ডাস্ট্রিতে কেউ যদি ক্যারিয়ার হিসেবে চিন্তা করে, এটা একটা খুবই পটেনশিয়াল একটা ইন্ডাস্ট্রি, যেখানে অনেক দূর পর্যন্ত একজন যদি নিজেকে চিন্তা করে যে ক্যারিয়ারে আমি এস্টাবলিশ করতে চাই, ভেরি মাচ পসিবল। আমাদের দেশে কিন্তু আন্তর্জাতিক মানের টাইলসও আসছে, তাদের সাথে আপনাদের প্রতিযোগিতা করে কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা টিকিয়ে রাখতে হচ্ছে। এই জায়গাটা নিয়ে যদি একটু বলেন, মানে সবাইকে আশ্বস্ত করার জন্য যে আমাদের কোয়ালিটি এবং তাদের কোয়ালিটির জায়গাটা অসাধারণ। হ্যাঁ, আপনি যেটা বললেন আজকে, কিন্তু আমি যেটা বললাম যে কিছুক্ষণ আগেই, যে একসময় আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ছিলাম, বাট এখন অনলি আমরা 15% ডিপেন্ডেন্ট অন ইউরোপিয়ান অর চাইনিজ টাইলস। বাট আমরা যদি কম্পেয়ার করি বাংলাদেশে যেসব কোম্পানিগুলো আছে, আপনি যদি চিন্তা করেন ইটালি বা স্পেনের সাথে আমরা অনেকটা ইকুইভ্যালেন্ট কোয়ালিটির টাইলস বাংলাদেশে তৈরি করছি, এবং চাইনিজ টাইলসের চেয়ে অনেক অনেক ভালো মানের টাইলস আমরা তৈরি করছি ডিজাইনের দিক থেকেও, এবং অনেক ইনোভেটিভ প্রোডাক্ট আমরা তৈরি করছি। তো সেই দিক থেকে আমি বলবো যে বাংলাদেশ এখন যেভাবে আগাচ্ছে, আমি মনে করি সামনে হয়তো নেক্সট 5 to 10 ইয়ার্সে আমরা 100% বাংলাদেশি কোম্পানির উপর ডিপেন্ড করতে পারবো কোয়ালিটির দিক থেকে এবং ডিজাইনের দিক থেকে। আমি নিজেও অ্যাজ এ সেলস পারসন, কিন্তু আমার মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা। আপনাদের সেলস করতে হলে সারা দেশে ঘুরতে হয়, মাঝে মাঝে অ্যাব্রোডে যেতে হয়। সো সেই জায়গাটা কিভাবে এনজয় করেন, বা বাংলাদেশে তো অনেক ঘুরেছেন, সো কোন জায়গাটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? অ্যাকচুয়ালি হ্যাঁ, সেলসের প্রয়োজনে আমাকে সারা দেশেই ঘুরতে হয়। আমি 64 ডিস্ট্রিক্টে ভিজিট করেছি। ইনফ্যাক্ট লাস্ট উইকেও আমি 4 ডেজে 12 ডিস্ট্রিক্ট কভার করেছি ইন নর্থ বেঙ্গল। তো আমি একদম শুরু থেকেই যেটা বলছিলাম যে আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি, এবং এটা আমার ভালো লাগে। এবং আমি যেহেতু সাংবাদিক হওয়ারও একটা ইচ্ছে ছিল, এটা আমাকে আরেকটা সুযোগ দেয় যখন আমি আমার কাস্টমারদের সাথে কথা বলি, নতুন নতুন তাদের কাছ থেকে ফিডব্যাকটা জানা, তাদের রিয়াল যে চাহিদাটা আছে সেটা আমি তখনই বুঝতে পারি যখন আমি মার্কেটে থাকি। যখন তো বাংলাদেশের প্রত্যেকটা ইয়েতেই জেলাতে গিয়ে আমার কাছে যেটা ভালো লাগে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আসলে আমাদের জন্য একটা অ্যাসেট, এবং তারা তাদের সীমিত যে রিসোর্স আছে সেটা দিয়েই তারা চায় যে কীভাবে আরও বেটার ওয়েতে তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা বাড়ানো যায়, যেটা আসলে আমাকে অনেক অনুপ্রাণিত করে যে বাংলাদেশে আমাদের ব্যবসা বলি বা আমাদের যে প্রত্যেকটা অঞ্চলের মানুষই বাংলাদেশের জন্য আসলে সম্পদ। সেলসম্যান প্লাস এআই তো এখন আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় হানা দিচ্ছে। সো তাদের এই বিষয়টা কতটুকু ইম্পর্টেন্ট, যে সেলসম্যান হতে গেলে প্রযুক্তিগত দিক এবং এআই কতটুকু পারদর্শী হওয়া প্রয়োজন? ইম্পর্টেন্ট কোশ্চেন। এআই এখন আমাদের প্রত্যেকটা জীবনের সাথে জড়িয়ে আছে, আমরা যে কাজই করি। আমার মনে হয় যে এআই ছাড়া আসলে সামনে হয়তো আমরা খুব বেশি আগাতে পারবো না, এবং যারা সাকসেসফুলি ক্যারিয়ার বিল্ড করতে চায় তাদেরকে এআই টুলসগুলো জানতে হবে। এবং আমরা কিন্তু আমাদের ইয়ের ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে যাদেরকে নিয়ে আমরা কাজ করি তাদের ক্ষেত্রে যেমন আমরা এই বছর একটা আমরা মিশন বা ভিশন বলি মিশন নিয়েছি যে এই বছর সবাই এআই টুলসগুলো শিখবে অ্যাটলিস্ট বেসিক লেভেলে, যাতে তারা আরও মোর প্রোডাক্টিভ হতে পারে। এবং এটা আমি মনে করি এআই ছাড়া সামনে যারা এআই জানবে না তাদের হয়তো খুব বেশি দূর আগাতে পারবে না, এই জন্য এআই ম্যান্ডেটরি। আমার মনে হয় মানে আজকে একটা খুব গুরুত্বপূর্ণই পেলাম। আমার মনে হয় আপনাদের পাশাপাশি বাংলাদেশে আরও যত বড় বড় কর্পোরেট আছে সবাইকেই আসলে এই কাজটা করা উচিত। এমপ্লয়ীদের গ্রুমিং করে অন্তত এআইয়ের সাথে তাদেরকে রিসেনা করা উচিত। ভাইয়া, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন, সেই সম্বন্ধে এবং জিটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি যখন এই প্রজন্মের দিকে তাকাই, মানে আমি আসলে অনেক অপার সম্ভাবনা দেখতে পাই। কারণ এখন আমাদের সময় একটা সময় ছিল যে আমরা হয়তো ক্যারিয়ার বিল্ড করতে চাইলে আমরা দেখি শুধু চিন্তা করতাম যে আমি বাংলাদেশের মধ্যে ভালো কি করতে পারি বা ঢাকা কেন্দ্রিক কিছু একটা করব। কিন্তু এখনকার ইয়াং জেনারেশনের জন্য কিন্তু গ্লোবাল স্টেজ পড়ে আছে, একটা গ্লোবাল ভিলেজ হিসেবে তারা পাচ্ছে। এবং এখন প্রযুক্তির যুগ, প্রযুক্তির সাথে গ্লোবাল কানেক্টিভিটির কারণে তারা ব্যবসা করুক বা প্রফেশনাল চাকরি করুক,
তারা কিন্তু অনেক বড় একটা সম্ভাবনা নিয়ে কাজ করছে। শুধু আমি তরুণদের বলবো, এখনকার তরুণরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি তারা খুব তাদের লার্নিংটা খুব ফাস্ট হয়, তারা যে কোনো জিনিস ফাস্ট লার্নার। তো তারা এখনকার যে প্রযুক্তিগত, আমরা কিছুক্ষণ আগে বললাম যে এআই বা এই ধরনের যেসব লার্নিং আছে সেইটাকে যদি শিখতে পারে এবং শিখে নিজেকে যদি ওইভাবে গ্লোবাল স্ট্যান্ডার্ড করে তৈরি করতে পারে, তাহলে কিন্তু তার জন্য কোনো বাধাই নাই, তার ক্যারিয়ার সে চাকরি করুক বা ব্যবসা করুক। আমি বলবো যে তারা যেন সঠিক উপায়ে যে বর্তমানে যে ধরনের টুলসগুলো আছে, পার্টিকুলারলি এআই টুল বা গ্লোবাল স্টেজে নিজেদেরকে পারফর্ম করার জন্য যে ধরনের স্কিল ডেভেলপমেন্ট দরকার, বিশেষ করে আমি মনে করি যে কমিউনিকেশন স্কিলস এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কমিউনিকেশন স্কিলসের মাধ্যমে অনলি তারা নিজেদেরকে অন্যদের কাছে সেল করতে পারবে বা নিজের সম্পর্কে ভালো মতো বলতে পারবে। এই একটা গুণও যদি কেউ খুব ভালোভাবে অন্যান্য যে টেকনোলজিক্যাল স্কিলস আছে সেটার সাথে কম্বাইন করে কাজ করতে পারে, তারা সামনে অনেক ভালো করবে। সো আমি তরুণদের বলবো, তোমাদের জন্য অনেক সামনে অনেক অপার সম্ভাবনা আছে, এবং নট অনলি বাংলাদেশ, তোমাদের আসলে সম্ভাবনাটা, তোমাদের কাজের ক্ষেত্রটা গ্লোবালি। সো একজন গ্লোবাল এমপ্লয়ি বা গ্লোবাল স্টেজে নিজেকে চিন্তা করে যদি নিজেকে তৈরি করা যায়, তাহলে কিন্তু সামনে কোনোভাবেই তোমাকে কেউ পিছিয়ে নিতে পারবে না, বা তুমি কিন্তু সবসময় নিজেকে গ্লোবাল স্টেজেই পারফর্ম করতে পারবে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মাঝেও জিটিভিকে সময় দিয়েছেন, বিশেষ করে কর্পোরেট ওয়ার্ল্ড অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। না, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ডের সাথেই থাকুন।